আজকের গল্প লেখক ধীরেন্দ্রলাল ধর রচিত আংটির পাথর। খুন, তদন্ত ও গ্রেফতার থেকেই শুরু। বিখ্যাত ধনী কয়েকদিনের জন্য শিমুলতলায় গিয়েছিলেন হাওয়া বদলাতে। বড়দিনে সেখানে দিব্যি আড্ডা জমে উঠেছিল প্রতিবেশীদের নিয়ে। ধনী গৃহে আড্ডা জমানোর কিন্তু বেশ সুবিধা আছে। চা বিস্কুট তো আছেই, তার সঙ্গে উপরিও আছে ফুলকপির ফুলুরি, ক্রিসমাস কেক, পাঁপড় ভাজা, আর নিয়মিত খবরের কাগজও পড়তে পাওয়া যায়। মুকুন্দবাবুর আড্ডায় আরেকটি আকর্ষণ ছিল ব্যাডমিন্টন খেলা এবং খেলার শেষে সন্ধ্যার পর মুকুন্দবাবুর কন্যার কীর্তন গান। যে একবার মুকুন্দবাবুর আড্ডায় এসে পড়ত সে আসতো রোজই। বাইরে এতগুলো আকর্ষণ একসঙ্গে এড়িয়ে যাওয়া সহজ নয়। ১ জানুয়ারি এই মজলিস ক্রমেই জমে উঠেছিল ভালোই। মুকুন্দবাবু সবাইকে নববর্ষের নিমন্ত্রণ জানিয়েছিলেন। ৩টে থেকে ব্যাডমিন্টন খেলা, ৬টার সময় গানের আসর আর ৮টার সময় ভোজন। গানের আসরের শেষে মুকুন্দবাবু একবার ঘর থেকে উঠে গিয়েছিলেন। কিছুক্ষণ তার আর দেখা নেই। শেষে রঞ্জন, তারপর সুনন্দা তাকে ডাকতে গেল। দোতলায় মুকুন্দবাবুর ঘর ভিতর থেকে বন্ধ। সুনন্দা ডেকে ডেকে সাড়া পেল না। চাকরকে ডেকে বলল, হরি, দেখ তো কি ব্যাপার। দরজায় ঠেলা দিয়ে কোনো সাড়া না পেয়ে হরি দরজায় ধাক্কা দিয়ে খিল ভেঙে ফেলল। দেখা গেল মুকুন্দবাবু রক্তাক্ত দেহে মেঝের ওপর পড়ে আছেন। তার গলার অর্ধেকটা কাটা, ছোড়াখানা পড়ে আছে পাশেই। সবাই ত্রস্ত হয়ে উঠল। সুনন্দা জ্ঞান হারালো। হরি পুলিশকে ডেকে আনলো। পুলিশ সব দেখে শুনে তদন্ত করে রঞ্জন রায়কে গ্রেফতার করল। রঞ্জন MA পাশ করে সবে একটি কলেজে অধ্যাপক হওয়ার জন্য তদবির শুরু করেছে। বড়দিনে বন্ধুর বাড়িতে এসেছিল বেড়াতে। পুলিশ কিন্তু তাকে ধরে চালান করে দিল। পুলিশ মামলা সাজিয়ে ফেলল এবং বিচারও শুরু হয়ে গেল। রঞ্জনের বন্ধু জীবন সবে ওকালতি শুরু করেছে। উকিল সভায় শখের গোয়েন্দা বলে সুধীরবাবু প্রসিদ্ধিও লাভ করেছেন। জীবন তাকে এসে ধরল। আপনি আমার বন্ধুর হয়ে লড়ুন, আমি জানি সে নির্দোষ। সুধীরবাবু এই ধরনের মামলাই চালান, রাজিও হয়ে গেলেন। এইখান থেকেই গল্পের শুরু। সরকারি পক্ষের উকিল জগদীশবাবু মামলার ভূমিকা আদালতে উপস্থিত করলেন। তিনি বললেন, কলকাতার ব্যবসায়ী মুকুন্দ চৌধুরীকে কয়েকদিনের জন্য শিমুলতলায় হাওয়া বদলাতে যেতে দেখা গিয়েছিল। সেখানে ইংরেজি নববর্ষের ১ জানুয়ারি তারিখে সন্ধ্যার পর তিনি খুন হন। সেদিন তার বাড়িতে নববর্ষের এক প্রীতি ভোজের আয়োজন করা হয়েছিল। কয়েকজন স্থানীয় প্রতিবেশী তখন সেখানে উপস্থিত ছিলেন। বিকালে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করা হয়েছিল। তারপর কীর্তনের আসর জমে। গানের শেষে তিনি একবার মাত্র উঠে ঘরে যান। তারপর তার ফিরে আসতে বিলম্ব দেখে তাকে ডাকতে গিয়ে দেখা যায় তার শয়নকক্ষে তিনি রক্তাক্ত হয়ে পড়ে আছেন। একখানি ছুরিকা দিয়ে তার কণ্ঠনালী ছিন্ন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যথাবিহিত তদন্ত করে। উপস্থিত সকলের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ যথেষ্ট প্রমাণ পেয়েছে যে এই হত্যাকাণ্ড রঞ্জন রায়েরই কাজ। রঞ্জন রায় কোনো রকম ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই এই খুন করেছে। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলেন, ব্যক্তিগত স্বার্থ কি, সে সম্পর্কে আপনারা কিছু জানেন? জগদীশবাবু বললেন, মুকুন্দবাবুর পাকিস্তানে যেসব সম্পত্তি আছে তার মধ্যে একটা হোশিয়ারি মিল অন্যতম। পাকিস্তান সরকার ওই সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। তবে সেই সব সম্পত্তির একটা মূল্য দেবার কথা চলছে এবং হোশিয়ারি মিলটার জন্য শীঘ্রই তার ২ লাখ টাকা পাবার কথা ছিল। সেই সব মালিকানার কাগজপত্র তিনি সঙ্গেই রেখেছিলেন। সকালে তিনি সেইগুলো দেখাশুনো করেন। তার ঘর থেকে সেইগুলো খোয়া গিয়েছে। পুলিশ সন্দেহ করছে ওই টাকাটা আত্মসাৎ করাই এই হত্যার মূল কারণ। তবে সে সম্পর্কে যথেষ্ট প্রমাণ না থাকায় পুলিশ সেদিকটা ছেড়ে দিয়ে এখন শুধু হত্যার ব্যাপারটাই আদালতে উপস্থিত করতে চায়।
পুলিশ মনে করে আসামির উপযুক্ত শাস্তিবিধান হলে সেই দলিলপত্র যে উদ্দেশ্যে অপহৃত হয়েছে তা ব্যর্থ হবে। সরকারি উকিল তার বক্তব্য শেষ করলেন। ম্যাজিস্ট্রেট আসামি পক্ষের উকিলকে আহ্বান করলেন। আপনার কিছু বলার আছে? সুধীরবাবু বললেন, আমি এখন শুধু একটাই কথা বলবো। একজন নিরপরাধ উচ্চশিক্ষিত যুবককে পুলিশ শুধু সন্দেহের বশে অযথা হয়রানি করেছে। আমার মক্কেল রঞ্জন রায় নির্দোষ। সাক্ষ্য প্রমাণাদির সাহায্যে আমি সে কথা প্রমাণ করার চেষ্টা করব। এবার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। প্রথম সাক্ষী মুকুন্দবাবুর কন্যা সুনন্দা চৌধুরী। সুনন্দা বলল, বাবার কিছুদিন ধরে শরীরটা খারাপ ছিল, তাই দিন 15-এর জন্য শিমুলতলার বাড়িতে আমরা গিয়েছিলাম। বাবা মেলামশা করাটা খুব বেশি পছন্দ করতেন, সেই জন্য পাড়াপড়শিদের সঙ্গে আলাপ হলেই বাড়িতে আসার নিমন্ত্রণ করে দিতেন। সেদিনও বাড়িতে যারা এসেছিলেন সকলেই আমাদের প্রতিবেশী। নববর্ষ বলে একটা খেলাধুলো গানের আসর বসার আয়োজন করা হয়েছিল। গানের শেষে বাবা উঠে গেলেন। আসতে দেরি হচ্ছে দেখে রঞ্জনবাবুই তাকে ডাকতে যান। ফিরে এসে বলেন, বাবার ঘর ভিতর থেকে বন্ধ, ডেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আমি তখন তাড়াতাড়ি রঞ্জনবাবুর সঙ্গে উপরে উঠে গিয়ে দেখি ভিতর থেকে দরজা বন্ধ। দরজা ভেঙে ঘরে ঢোকা হয়। আলো জ্বেলে দেখি সুনন্দার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। সে কেঁদে ফেলল। জগদীশবাবু প্রশ্ন করলেন, তখনেরই কি আপনারা পুলিশে খবর দেন? রঞ্জনবাবু তখন আমাদের মালি হরিকে থানায় পাঠান। পুলিশ কতক্ষণ পরে আসে? ততক্ষণ কি তিনি ওই ঘরেই ছিলেন? সেসব কথা স্পষ্ট করে আমি ঠিক বলতে পারবো না। হরি ও রঞ্জনবাবু আমাকে পাশের ঘরে নিয়ে গিয়ে বসান। এই ঘরে কি হচ্ছে আমি তা তখন দেখিনি। আপনার কাকে সন্দেহ হয়? আমি তো কাউকেই ভালো চিনি না। শিমুলতলাতেই ওদের সবাইকার সঙ্গে আমার পরিচয় হয়। 10 দিনের বেশি আমি কারোর সাথেই পরিচিত নই। সকলেই তো ভদ্রলোক বলেই জানি। এদের মধ্যে আপনার বাবার সঙ্গে সবচেয়ে বেশি অন্তরঙ্গতা কার ছিল? বাবা রঞ্জনবাবুকেই বেশি পছন্দ করতেন। এর কোনো বিশেষ কারণ ছিল কি? হ্যাঁ, কারণ ছিল। রঞ্জনবাবু থাকেন ঠিক পাশেই একখানা বাড়ি পড়ে, তাই বাবা দুপুরে ওকে ডেকে পাঠাতেন ক্রসওয়ার্ড পাজেলে শব্দ বসানোর ব্যাপার নিয়ে। পাজল সমাধান করাতে বাবার বড় ঝোঁক ছিল। আর রঞ্জনবাবু ইংরেজির MA, বাবা ওর ইংরেজি শব্দচয়নের ভীষণ প্রশংসা করতেন। হত্যাকাণ্ডের দিনও দুপুরে রঞ্জনবাবুকে এসেছিলেন? হ্যাঁ, সেদিন রঞ্জনবাবু আর বাড়িয়ে জামাকাপড় বদলার অবকাশই পাননি। বাবা কিসে যেন একটা খসড়া তাকে দেখতে দিয়েছিলেন, সেইটা রঞ্জনবাবু সারা বিকাল ধরে পড়েন। শেষে পড়ে যখন তিনি ফেরত দেন তখন বাবা সেইটা রাখতেই ঘরে গিয়েছিলেন, এবং তখনই তো তিনি ঘর থেকে যখন তার ফিরতে দেরি হলো তখন রঞ্জনবাবুই তাকে ডেকে আনতে গিয়েছিলেন। তিনি এসে বললেন যে ঘর ভিতর থেকে বন্ধ। হ্যাঁ, আপনাদের সেই ঘরের দরজায় কি এমন ব্যবস্থা আছে যে কোনো লোক বাইরে বেরিয়ে এসে দরজা টেনে বন্ধ করে দিলে ভিতর থেকেও দরজা বন্ধ হয়ে যেতে পারে? না না, সেরকম ব্যবস্থা নেই। তবে একবার সেরকম হয়েছিল। কেমন করে জানি ছিটকিনিটা পড়ে গিয়েছিল। আপনারা সেই দোষ সারিয়েছিলেন? না, কিছু আর করা হয়নি। তা সে দোষ তো আরেকবার ঘটতে পারে। হ্যাঁ, পারে। তাহলে যদি কেউ সেইভাবে বেরিয়ে এসে দরজা টেনে দেয়, দরজা ভিতর থেকে বন্ধও হয়ে যেতে পারে। পারে। এবং আপনার বাবার ঘরে শেষবার রঞ্জনবাবুই গিয়েছিলেন। হ্যাঁ, আর আপনার কাছে কিচ্ছু জিজ্ঞেস নেই আমার। সুনন্দা সাক্ষীর কাঠগড়া থেকে নেমে গেল। এবার দ্বিতীয় সাক্ষী প্রভাস কুমার মিত্র। প্রভাস MA-র ছাত্র। এখানে কাকার বাড়ি খালি পড়ে আছে। এক সহপাঠীকে নিয়ে বড়দিনের ছুটি কাটাতে এসেছে। মুকুন্দবাবুর সঙ্গে প্রথম দিনেই আলাপ হয়।
ব্যাডমিন্টন খেলার আসর দেখে সে প্রতিদিন বিকেলে মুকুন্দবাবুর বাড়িতে আসে। ব্যাডমিন্টন খেলার দিকে তার ঝোঁক আছে। ঘটনার দিনেও সে মুকুন্দবাবুর বাড়িতেই বসেছিল। জগদীশবাবু প্রশ্ন করলেন, মুকুন্দবাবুর নামতে দেরি হচ্ছে দেখে তাকে কে ডাকতে গিয়েছিলেন? রঞ্জনবাবু। একা? হ্যাঁ, একা। কতক্ষণ পরে তিনি ফিরে এসেছিলেন? তা বলতে পারবো না, তবে 5-7 মিনিট হবে। খাবার ঘর থেকে মুকুন্দবাবুর শোবার ঘর অবধি যেতে কতক্ষণ সময় লাগতে পারে? আমি কখনো ওপরে যাইনি, তবে ঠিক খাবার ঘরের ওপরেই সেই ঘর বলে জানি। ফিরে এসে রঞ্জনবাবু আপনাদের ডেকে নিয়ে গিয়েছিলেন? আমাদের ডাকেনি, তিনি সুনন্দা দেবীকে ডেকেছিলেন। বললেন দরজা বন্ধ, সাড়া পাচ্ছি না। সুনন্দা দেবী তা শুনে তখনই ওপরে যান। ওপরের দরজায় ধাক্কা মারার শব্দ শোনার পর আমরাও যাই। কে দরজা খুলে প্রথম ঘরে ঢোকে? রঞ্জনবাবু ঘরে ঢুকে আলো জ্বালেন। রঞ্জনবাবুকে আপনি আগে চিনতেন? বিশ্ববিদ্যালয়ের ছাত্রমহলের নাম শুনেছি। ব্যাডমিন্টন খেলায় 2বার তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রফিও পেয়েছিলেন। টুর্নামেন্টেও দেখেছি, কিন্তু সেভাবে মৌখিক পরিচয় নেই। মুকুন্দবাবুর বাড়ি ছাড়া আর কোথাও ওকে আপনি দেখেছেন? হ্যাঁ, 2-3 দিন আগে একদিন রাত্রে ওকে দেখছিলাম মুকুন্দবাবুর পাশের বাড়ি থেকে বেরোতে, তবে কথাবার্তা হয়নি। পাশের বাড়ি? সে বাড়িতে কে থাকে? বাড়িটা খালি রয়েছে, শুনেছি ভাড়া দেওয়া হবে। সে বাড়িটা কি মুকুন্দবাবুর বাড়ির সঙ্গে লাগাওয়া? একদম পাশাপাশি। সেই খালি বাড়িতে রঞ্জনবাবু কেন গিয়েছিলেন পরে কিছু বলেননি? না, আমি তো আর সে কথা জিজ্ঞেস করিনি। খেলা নিয়ে আমাদের বেশিরভাগ কথা হতো। রঞ্জনবাবুকে আপনার কেমন মানুষ বলে মনে হয়? ভালোই লোক, স্পোর্টসম্যান, নেশা নেই কোনো, MA পাস, আদর্শ ছেলে। দ্বিতীয় সাক্ষীরও সাক্ষ্য শেষ হলো। এবার তৃতীয় সাক্ষী সুধীন্দ্রনাথ, প্রভাসের সহপাঠী। সুধীন নতুন কোনো কথাই বলতে পারল না। 2 বন্ধু সবসময় একত্রে ঘোরাফেরা করে, কাজেই প্রথম বন্ধুর যে অভিজ্ঞতা দ্বিতীয়েরও তাইও হবে। তারপর চতুর্থ সাক্ষী অধ্যাপক খগেন ঘোষ। অধ্যাপক বললেন, পূর্ববঙ্গে তিনি এক কলেজের অধ্যাপক ছিলেন। বাংলা ভাগ হওয়ার সময় হিন্দুস্থানে চলে আসেন। দমদমে তার বাড়ি আছে, সেখানেই তিনি থাকেন। মুকুন্দবাবুর সঙ্গে তার ছাত্রজীবনের পরিচয়। স্কুল কলেজ একসঙ্গেই পড়েছেন। কিছুদিন যাবৎ পেটের গোলযোগে তিনি ভুগছিলেন। সেই সূত্রে তিনি শিমুলতলায় যান হাওয়া বদলাতে। এখানেই তার মুকুন্দবাবুর সঙ্গে দেখা। দীর্ঘকাল পরে সহপাঠীকে পেয়ে দিনগুলো মধুর হয়ে উঠেছিল, কিন্তু কপালে আর সইল না। জগদীশবাবু প্রশ্ন করলেন, মুকুন্দবাবুর সঙ্গে আপনার অন্তরঙ্গতা বাল্যকাল থেকেই? তাহলে মুকুন্দবাবুর অনেক ব্যক্তিগত কথাই আপনি জানেন? খগেনবাবু বললেন, ব্যক্তিগত গোপন কথা তো কিছু ছিল না, সাধারণ মানুষের সহজ জীবন। মুকুন্দর সঙ্গে আমার অনেক ক্ষেত্রে মিল ছিল। সেও বিপত্নিক, একটিমাত্র কন্যা সুনন্দা। আমার স্ত্রীও একমাত্র কন্যা রেখে মারা গিয়েছেন। তবে মুকুন্দের আর্থিক অবস্থা আমার চেয়ে অনেক ভালো ছিল। রংপুরে তার মস্ত গেঞ্জি মোজার কারখানা ছিল, যা থেকে বছরে অন্তত 30,000 টাকা পেতেন। পাকিস্তান হওয়ার পর সেই টাকা হাতছাড়া হয়ে যেতেই সে একটু কাহিল হয়ে গিয়েছিল। তবে কয়লা খনির কিছু শেয়ার কেনা ছিল বলে সে বিশেষ ধাক্কা খায়নি। আর মানুষ তো মাত্র 2টি, বাপ আর বেটি। মুকুন্দবাবুর কোনো শত্রু ছিল বলে আপনি জানেন? না না, সরল সোজা মানুষ, শত্রু থাকবে কেন বলুন তো? মুকুন্দবাবু এইভাবে খুন হবার কি কারণ থাকতে পারে বলে মনে হয় আপনার? আমি তো সেইটাই ভাবছি। কদিন আগে সে বলেছিল পাকিস্তানের সঙ্গে ভারতের চুক্তি হবার পরে হোশিয়ারি মিলের দামটা সে পাবে। প্রায় 2 লাখ টাকা ধার্য করা হয়েছে। সেই সব দলিল নিয়ে সে শিমুলতলায় বসে ফাইল ঠিক করছিল। সেই ফাইলটা আপনারা কেন কোনো খোঁজ পেয়েছেন? তার মধ্যে এই হত্যা রহস্যের কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে আমার মনে হয়।
মুকুন্দবাবুর বাড়িতে যারা আসা যাওয়া করতেন তাদের কাউকে আপনার সন্দেহ হয় না? না না, সবাই তো সজ্জন, সুশিক্ষিত। এদের কেউ যে খুন করতে পারেন তা তো ভাবাই যায় না। রঞ্জনবাবু সম্পর্কে আপনার কি ধারণা? ভালো ছেলে, বিলেতে গিয়ে ডক্টরেট হতে চায়। হত্যাকাণ্ডের দুদিন আগে রাত 9টা নাগাদ মুকুন্দবাবুর পাশের বাড়ির বাগান থেকে বেরিয়ে আসতে যাকে আপনি দেখেছিলেন সে কে? অন্ধকারে তো তার মুখ দেখতে পাইনি, তবে চালচলন দেখে মনে হচ্ছিল রঞ্জনবাবু। একা তিনি বাগান থেকে বেরিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, তাই তো দেখেছিলাম। সে বাড়ি তো ভাড়া দেওয়ার জন্য খালি পড়ে আছে। হ্যাঁ। পরে আপনি রঞ্জনবাবুকে জিজ্ঞাসা করেছিলেন কিছু এ ব্যাপারে? করেছিলাম। সে বলেছিল একটা ফুল তুলতে বাগানে ঢুকেছিলাম। সে কথা আপনি বিশ্বাস করেছিলেন? দেখুন, ফুলের বাগানে ফুল তুলতে যাওয়ায় অবিশ্বাসের কি আছে? মুকুন্দবাবুর বাগানে কোনো ফুল গাছ নেই। নেই? আছে। নিজের জনের ঘরে ফুল থাকতে অন্য বাগানে লোক ফুল তুলতে যাবে কেন বলুন তো? দেখুন, ওঠা নিছক খেয়ালের ব্যাপার বলে আমার মনে হয়। এখানেই খগেনবাবুর সাক্ষ্য শেষ হলো। এবার পঞ্চম সাক্ষী খগেনবাবুর কন্যা শিপ্রা ঘোষ। শিপ্রা কলেজে পড়ে, পিতার সঙ্গে শিমুলতলায় গিয়েছিল। রাত্রে রঞ্জনকে বাগান থেকে বেরিয়ে আসতে দেখেছে সেও, তবে মুখ দেখেনি। খগেনবাবুর মতোই তার একই অভিজ্ঞতা। ষষ্ঠ সাক্ষী হলো অতুল ঘোষ, কয়লা খনির ম্যানেজার। মুকুন্দবাবু তাকে নিমন্ত্রণ করেছিলেন শিমুলতলায়। মুকুন্দবাবুর সঙ্গে তার কথাবার্তাও চলছিল। পাকিস্তান থেকে টাকাটা পেলেই তিনি লাখখানেক টাকা তার খনিতে শেয়ার কিনবেন। জগদীশবাবু প্রশ্ন করলেন, এই শেয়ার কিনা দিয়ে রঞ্জনবাবুর সঙ্গে আপনার কোনো বিতর্ক হয়েছিল? হ্যাঁ। রঞ্জনবাবু বলেছিলেন, লাখ টাকা যদি খাটাতেই হয় নিজস্ব কোনো ব্যবসায় পত্তন করাই ভালো। দরকার হলে গভর্নমেন্ট থেকে টাকা ধার পাওয়াও যেতে পারে। এ সম্পর্কে মুকুন্দবাবু কিছু বলতেন? না, তিনি শুনে একবার বলেছিলেন, এ বয়সে আমি আর খাটতে পারবো না। রঞ্জনবাবু বলেছিলেন, আমি খাটবো? মুকুন্দবাবু শুধু হেসেছিলেন। তার ফলে রঞ্জনবাবু আমার উপর একটু বিরূপ হয়েছিলেন বটে, সেটা তার ব্যবহার আমি বুঝতে পারতাম। সাক্ষ্য এখানেই শেষ হলো। জগদীশবাবু এবার জজকে বললেন, রঞ্জন রায়কে আমি হত্যাকাণ্ডের আসামি বলে অভিযুক্ত করছি দুটি প্রমাণের ওপর। এবার আসামিকে আমি জেরা করতে চাই। জজের নির্দেশে আসামি রঞ্জনকে পুলিশ কাঠগড়ায় নিয়ে এলো। জগদীশবাবু একখানি রুমাল দেখিয়ে প্রশ্ন করলেন, এই রুমালখানি কি আপনার? রঞ্জনবাবু রুমাল হাতে নিয়ে দেখলেন রুমালের কোণে একটি লাল গোলাপ ফুল আঁকা আছে। তিনি বললেন, হ্যাঁ, এই রুমাল আমার। মুকুন্দবাবুর পাশের বাড়ির বাগানে এই রুমাল পাওয়া গেছে। সেখানে এই রুমালখানি কি করে গেল সে কথা কি আপনি বলবেন? একদিন সন্ধ্যার পর মুকুন্দবাবুর দোতলার ঘরে বসে আমি এখানে দলিলের লেখা দেখছিলাম। এমন সময় বাইরের বারান্দায় একটা শব্দ হয়। আমি বারান্দায় বেরিয়ে এসে দেখি একটি লোক বারান্দা থেকে লাফিয়ে পিছনের বাগানে পড়ল। আমিও সঙ্গে সঙ্গে তাকে তাড়া করি, কিন্তু সে পালিয়ে যায়। তখনই বোধহয় রুমালখানা পড়ে গিয়েছিল। পরে আপনি রুমালের খোঁজ করেননি? খুঁজেছিলাম, কিন্তু পাইনি। এই রুমালের এক কোণে কয়েক ফোঁটা রক্তের দাগ আছে। এ রক্ত রুমালে কোথা থেকে এলো বলবেন কিছু? না, রুমালে রক্ত লাগার কোনো কারণ তো আমার কাছে নেই। এবার জগদীশবাবু রুমালখানি কোর্টে জমা দিলেন। তারপর বের করলেন একটা ছোরা। রঞ্জনকে দেখিয়ে বললেন, এই ছোরাখানিও কি আপনার? রঞ্জনবাবু ছোরাখানি দেখে বললেন, আমি সঠিক বলতে পারছি না, তবে এইরকম একখানা ছোরা আমারও ছিল। শিমুলতলায় মুরগি জবাই করার জন্য আমি এরকম একটা ছোরা কিনেছিলাম। এই ছোরাটা মুকুন্দবাবুর মৃতদেহের পাশে পাওয়া গেছে। এ সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। জগদীশবাবু ছোরাখানা আদালতে জমা দিলেন। তারপর বললেন,
হুজুর, এই ছোরা দিয়ে মুকুন্দবাবুর গলা কাটা হয়েছিল। ছোরাখানি কদিন আগে আসামি শিমুলতলায় কিনেছিল, আর রুমালখানিও আসামির। রক্তের ছিটে লাগায় হত্যাকাণ্ডের পর আসামির বাইরের বারান্দা দিয়ে পাশের বাড়ির বাগানে ফেলে দিতে হয়েছিল। মুকুন্দবাবু যখন ওপরতলায় ছিলেন তখন তাকে ডাকতে এসে আসামি এই কাজ করে। তারপর ভালো মানুষ সেজে নিচে নেমে যায়। যাবার সময় দরজাটা এমনভাবে বন্ধ করে যায় যেন ভিতর থেকে ছিটকিনি পড়ে যায়। এটা খুব ঠান্ডা মাথায় সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এদিকে 5টা বাজলো। জজ বললেন, আজ এই পর্যন্ত থাক, আবার কাল হবে। আদালত ভাঙল। জীবন বসেছিল সুধীরবাবুর পিছনের সারিতে। বলল, কি বুঝছেন বলুন তো? সুধীরবাবু বললেন, এখনো কিছু বুঝতে পারছি না, কাল আসুক, বুঝতে পারবো। রঞ্জনকে শেষ অবধি রক্ষা করতে পারবেন তো? এখনই উতলা হবার মতো কিছু হয়নি, এরপরেও তো আপিল আছে। জীবন হতাশভাবে সুধীরবাবুর মুখের পানে তাকালো। সুধীরবাবু ব্যস্তভাবে বললেন, আমি যাই, আমার এখন কথা বলার অবকাশ নেই। অধ্যাপক খগেন ঘোষ অতুল দত্তের সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে গেলেন। সুধীরবাবু তাদের পিছনে ছুটলেন। পরদিন সুধীরবাবু প্রথমেই বললেন, হুজুর, আসামি নির্দোষ। আসামির নির্দোষিতা প্রমাণ করার জন্য আমি আজ সাক্ষীদের জেরা করতে চাই। জজ অনুমতি দিলেন। সুধীরবাবু প্রথমেই যে পুলিশ অফিসার তদন্ত করেছিলেন তাকে ডাকলেন। বললেন, আপনি মুকুন্দবাবুর বাড়িতে গিয়ে দেখেন মুকুন্দবাবুর গলা কাটা অবস্থায় পড়ে আছে, তার পাশেই ছোড়াখানা পড়ে আছে। ঘরে আপনি পায়ের বা আঙুলের ছাপ কিছু লক্ষ্য করেছিলেন? দারোগা বললেন, পরিষ্কার ধুলোহীন ঘর, সেখানে পায়ের দাগ পাওয়া যেতে পারে কখনোই না। টেবিল চেয়ারও একদম ঝাড়া মোছা, সেখানে আঙুলের ছাপই বা পাবো কি করে? তবে যদি কেউ পিছনের বারান্দা থেকে পাশের বাড়ির বাগানে লাফিয়ে পড়ে থাকে, সেই বাগানে আমি সন্ধান করেছি। সেখানে ঝুড়ো মাটি এবং বালি ছড়ানো পথে কিছুই ঠাওর করা যায়নি। সেখান থেকেই একখানি রক্তমাখা রুমাল পাই। ছোড়া এবং রুমাল দুটোই রঞ্জনবাবুর। সেই কারণেই রঞ্জনবাবুকে আপনারা আসামি বলে ধরেছেন। রঞ্জনবাবুর ছোড়া এবং রুমাল নিয়ে অন্য লোকও তো খুন করতে পারে। ছোড়ার ওপর আঙুলের ছাপ দেখেছেন? কোনো ছাপ নেই। সম্ভবত ওই রুমাল জড়িয়ে ছোড়াখানা ধরা হয়, আঙুলের ছাপ না রাখার জন্য। রঞ্জনবাবুকে সঙ্গে নিয়ে যখন আপনারা তার ঘরে তল্লাশ করতে যান, তখন তার ঘরে কোন বিশেষত্ব লক্ষ্য করেছিলেন? ঘরখানা ঠিক মতো গোছানো ছিল না, তবে ছেলে ছোকদাদের ঘর ওরকম একটু হয়, গোছানোটা তো মেয়েদের কাজ। ঘরের সেই অবস্থা থেকে রঞ্জন কিছু বলেছিল? বলেছিল ঘরে কেউ ঢুকে এমনই করে গেছে। ঘরে সত্যি কি কেউ ঢুকেছিল না সে সম্পর্কে আপনারা কোনো তদন্ত করেছেন? পায়ের ছাপ, আঙুলের ছাপ, পালিকে জিজ্ঞাসা করা, কোনো খবরদারি করেছেন? না, প্রয়োজন বলে মনে করিনি। খুনি আসামি ধোকায় ফেলার জন্য অমন অনেক কথা বলে। রঞ্জনবাবুর ঘরে সন্দেহজনক কিছু পেয়েছিলেন কি? না। দারোগার সাক্ষ্য এখানেই শেষ হলো। এবার সুধীরবাবু ডাকলেন অতুল দত্তকে। আপনার কয়লার খনি আছে? শুধু আমার নয়, আমাদের। আমি তার ম্যানেজিং ডিরেক্টর। তা কদিন আপনি এই পদে আছেন? গত 1 বছর। বাবাই আগে দেখাশোনা করতেন। বাবা ব্লাড প্রেশারে কিছুটা অসমর্থ হয়ে পড়ায় আমি ম্যানেজিং ডিরেক্টর হই। আপনার বাবা কোথায় আছেন এখন? কি নাম? অমিয় দত্ত। এখন আছেন ধানবাদে। সেখানে আমাদের একটা বাড়ি আছে। আপনি কতদূর পড়াশোনা করেছেন? ক্যালকাটা ইউনিভার্সিটির বিএসসি। আপনি শিমুলতলায় গিয়েছিলেন মুকুন্দবাবুকে লাখখানেক টাকা শেয়ার বেচবার জন্য। মুকুন্দবাবু বাবাকে লিখেছিলেন যে পাকিস্তানের কাছ থেকে এবার তিনি 1,02,000 টাকা পাবেন। বাবা বলেন তা থেকে যদি 1,00,000 টাকা তিনি খনির ব্যাপারে লাগান, তাহলে আমাদের পাশের খনিটাও আমরা কিনতে পারি। সেই জন্যই আমি ওকে সব বোঝাতে শিমুলতলায় যাই। কিন্তু আমি যদি বলি আপনি মিথ্যে কথা বলছেন। অমিয় দত্তের ছেলে অতুল দত্ত শিবপুর থেকে মাইনিং পাশ করে এখন বিলেতে আছে। আপনি মিথ্যে পরিচয় দিচ্ছেন।
আপনার আসল নাম ভৈরব হালদার। আপনি ভিখিরি দলের অধিকারী। বাগমারিতে আপনার আস্তানা আছে। সেখানে 50-60 জন ভিখারি থাকে। তাদের দিয়ে আপনি রোজগার করান, তাই তো? আপনি কি বলছেন বলুন তো? আরো শুনুন। এখানে কোনো লোক আপনাকে ভাড়া করে এনেছিল মুকুন্দবাবুর 2 লাখ টাকার দলিলটা হস্তগত করার জন্য। আপনি তাই অতুল দত্ত সেজে এই কাজে নামেন। মুকুন্দবাবু আসল অতুল দত্তকে ছেলেবেলায় দেখেছিলেন, তাই তিনি আপনার পরিচয় বিশ্বাস করেছিলেন। আমি মিথ্যা পরিচয়ের অভিযোগে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে আপনাকে গ্রেফতার করার জন্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি। এ অন্যায়! এ ব্যাপার আমি কিছুতেই সহ্য করব না। আমি প্রমাণ দেবই। প্রমাণ পেলেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। জজ বললেন, আপনার অভিযোগের কোনো প্রমাণ আছে? সুধীরবাবু একখানি টেলিগ্রাম ও একখানি ফটো আদালতে পেশ করলেন। টেলিগ্রামটি ধানবাদ থেকে এসেছে। অমিয় দত্ত জানিয়েছেন, আমার পুত্র মাইনিং ইঞ্জিনিয়ার অতুল দত্ত বর্তমানে ইংল্যান্ডে মাইনিং করছে, এখানেই নেই। ফটোখানি পাসপোর্টের ছবি, কোণে সই করা অতুল দত্ত। সেই ছবির সঙ্গে সাক্ষী অতুল দত্তের কোনো মিল পাওয়া গেল না। জজ আদেশ দিলেন, এই সাক্ষীকে এখনই হেফাজতে রাখা হোক। এর সম্পর্কে পুলিশ তদন্ত করবে। এবার সুধীরবাবু জেরা শুরু করলেন অধ্যাপক খগেন ঘোষকে। আপনি রংপুর কলেজে অধ্যাপনা করতেন। বাংলাদেশ ভাগ হবার পর আপনি চলে এসেছেন। বর্তমানে আপনি দমদমায় থাকেন। হ্যাঁ। আপনার চলে কি করে? জীবিকা কি আপনার? স্কুল কলেজের বই লিখে আমার রোজগার। আমার লেখা অনেক বই অন্য লোকের নামে বাজারে চলছে। পাকিস্তানের সঙ্গে আপনার কোনো যোগাযোগ আছে? রংপুরে আমার পৈতৃক বাড়ি, সে বাড়ি পাকিস্তান সরকার দখল করেছে। আমি তার দাম আদায়ের চেষ্টা করছি এখন। চিঠিপত্রও চলে প্রায়। রংপুরে আপনার কেউ আছে? আমার তো একটা মেয়ে, ওকে আমি কাছেই রাখি। আমি চলে এসেছি, রংপুরে আর কে থাকবে? কলকাতায় শখের দলে অভিনয় করে শিপ্রা ঘোষ বেশ নাম করেছে। সে কি আপনারই মেয়ে? হ্যাঁ, ছেলেবেলা থেকেই ওইদিকে ওর ঝোঁক আছে বলে আমিও কোনো বাধা দিইনি। আমি যদি বলি শিপ্রা ঘোষ আপনার মেয়েই নন, সে আপনি যা খুশি বলতে পারেন। আপনি তো বিপত্নিক, কিন্তু শিপ্রার মা তো বেঁচে আছে। আমি তো বললাম আপনার যা খুশি বলতে পারেন। সুধীরবাবু জজের অনুমতি চাইলেন। হুজুর, আমি শিপ্রার মাকে হাজির করতে চাই। জজ অনুমতি দিলেন। জীবন এক মহিলাকে নিয়ে আদালতে এলো। সুধীরবাবু প্রশ্ন করলেন, আপনার মেয়ের নাম কি? শিপ্রা ঘোষ। একে আপনি চেনেন? সুধীরবাবু খগেনবাবুকে দেখিয়ে বললেন, হ্যাঁ, উনি তো গভর্নমেন্টের লোক। আমার মেয়েকে চাকরি করে দিয়েছেন। কি চাকরি করে দিয়েছেন? সরকারি লোকেরা গায়ে গায়ে গিয়ে নাচ গান যাত্রা দেখায়। শিপ্রাকে উনি সেই দলে ভর্তি করিয়েছেন। কতদিন ওই শিপ্রাকে এই চাকরি দিয়েছেন? এই মাস 6 হলো। এর মধ্যে শিপ্রা একবারও কি বাইরে গেছে? হ্যাঁ, এই তো কিছুকাল আগে 15 দিন চিত্তরঞ্জন থেকে ঘুরে এলো। ওখানে বড়দিনের সময় খুব বড় আসর হয়েছিল। বড়দিনের সময় আপনার মেয়ে চিত্তরঞ্জনে ছিল? হ্যাঁ, উনি তো সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। সুধীরবাবু বললেন, হুজুর, আমি খগেন ঘোষ ও অতুল দত্তের বাড়ি তল্লাশ করতে চাই। সেই রিপোর্ট না পাওয়া অবধি মামলা মুলতুবি রাখার আবেদন জানাচ্ছি। জজ বললেন, আজই খানা তল্লাশ করে পুলিশ কাল রিপোর্ট দেবে। মামলা মুলতুবি রাখা নিষ্প্রয়োজন। সন্ধ্যার একটু পরেই সুধীরবাবুর টেলিফোন বেজে উঠল। তিনি টেলিফোন ধরলেন। আমি জীবন সরকার, শিয়ালদা স্টেশন থেকে টেলিফোন করছি। শিপ্রাকে অনুসরণ করে আমি পাইকপাড়া যাই।
আধ ঘন্টা পরে শিপ্রা বাড়ি থেকে বেরিয়ে সোজা বেলেঘাটায় আসে। সেখানে একটি মাঠকোটায় প্রায় আধ ঘন্টা অপেক্ষা করে। তারপর একজন লোককে সঙ্গে নিয়ে শিয়ালদায় আসে। শিপ্রা টিকিট কেটেছে, কোথাকার টিকিট জানি না, ট্রেনের জন্য অপেক্ষা করছে। শিপ্রার হাতে কোনো ব্যাগ আছে? একটা বড় ভ্যানিটি ব্যাগ ছাড়া কিচ্ছু নেই। লোকটির হাতে? না। রেলওয়ে পুলিশকে বলে তাদেরও আটকাও, আমি এক্ষুনি যাচ্ছি। পুলিশকে বলবে মূল্যবান ডকুমেন্ট পাকিস্তানে চলে যাচ্ছে, গ্রেফতার দায়িত্ব আমার। সুধীরবাবু তখনই একখানি ট্যাক্সি নিয়ে ছুটলেন শিয়ালদা স্টেশনের দিকে। শিয়ালদা স্টেশনে শিপ্রা ধরা পড়ে গেল। তার ভ্যানিটি ব্যাগের মধ্যে পাওয়া গেলেও মুকুন্দবাবুর হোশিয়ারি মিলের দলিল এবং সেই সম্পর্কিত কাগজপত্র। পরের দিন আদালতে সওয়াল করলেন সুধীরবাবু। ভৈরব ও গোকুল সম্পর্কে মামাতো পিস্তুত ভাই, দুইজন রংপুরের বাসিন্দা। মুকুন্দবাবুর ফ্যাক্টরির সব কথা তারা জানত। এই টাকাটা হস্তগত করার জন্য তারা ষড়যন্ত্র করে। গোকুল খগেন ঘোষ সাজে আর ভৈরব সাজে অমিয় দত্তের ছেলে অতুল। এমএচআর ক্লাব থেকে শিপ্রাকে তারা জোগাড় করে। সঙ্গে মেয়ে থাকলে মানুষের সন্দেহ হবে না, তাছাড়া সুনন্দার সঙ্গে মেলামেশার সুবিধেও হবে। ভৈরব মুকুন্দবাবুর ঘর থেকে দলিল চুরি করা যায় কিনা সেই চেষ্টায় এক রাত্রে মুকুন্দবাবুর বাড়িতে ঢুকেছিল, কিন্তু রঞ্জনবাবু দেখতে পেয়ে তাড়া করেন। ভৈরব পাশের বাগানে লাফিয়ে পড়ে যায়। ঘটনার দিন রাত্রে শিপ্রা একসময় ঘর থেকে বেরিয়ে যায়। বরাবর সে মুকুন্দবাবুর ঘরে গিয়ে ঢোকে, টেবিলের ড্রয়ার থেকে দলিলপত্র চুরি করে। ঠিক সেই সময় মুকুন্দবাবু খসড়াটা রাখার জন্যই সেই ঘরে গিয়ে পড়েন। গোকুল অলক্ষ্যে তার পিছনে ছিল। ঘরে শিপ্রাকে দেখে মুকুন্দবাবু খসড়াটা রাখার জন্য ঘরে গিয়ে পড়েন। গোকুলও ঠিক তখনই তাকে হত্যা করে। এইরকম একটা ঘটনার জন্য গোকুল আগে থেকেই তৈরি ছিল। রঞ্জনবাবুকে যাতে পুলিশ সন্দেহ করে সেজন্য আগে থেকেই কার্যকারণ তৈরি করে রেখেছিল। রঞ্জনের ঘর থেকে রুমাল এবং মুরগি কাটা ছোড়া সে সংগ্রহ করেছিল। সেই দুটো বস্তু তাকে সংগ্রহ করে দেয় শিপ্রা। তার প্রমাণ এই ছোট্ট লাল পাথরখানা। শিপ্রার আঙুলে একটা সাপ আংটি আছে। সাপের দুটি চোখে দুখানি লাল পাথর বসানো ছিল। একটা চোখের লাল পাথর খোয়া গিয়েছে, সেই পাথরটাই এইটা। সেটা প্যাকে পাওয়া গেছে রঞ্জনের সুটকেসের মধ্যে। রুমাল বের করে আনার সময় কোনো রকমে সেই পাথরখানা আংটি খুলে সুটকেসের মধ্যে পড়ে যায়। আমি এটা তার সুটকেসের মধ্যে থেকে আবিষ্কার করি। মামলা পুরো ঘুরে গেল। ভৈরব ও গোকুলের 6 বছরের সশ্রম কারাদণ্ড হলো। শিপ্রার হলো 2 বছর। রঞ্জনবাবু মুক্তি পেলেন। জজ রায় দেবার সময় সুধীরবাবুর প্রশংসা করে বললেন, সুধীরবাবুর মতো আইনজীবী আদালতের গৌরব।